আমরা একটা কোর্স শুরু করতে চলেছি, ফান্ডামেন্টালস অফ করোশন। এই কোর্সটা 30 ঘন্টার কোর্স এবং এখানে 60টা লেকচার থাকবে। প্রত্যেকটা লেকচার 30 মিনিট, কখনো 25 হতে পারে, 35 হতে পারে, কিন্তু 60খানা লেকচার থাকবে। এবং আমরা এটাকে বাংলায় করব। করোশন বা ক্ষয়, যে মেটালস অ্যান্ড অ্যালয়েস যে ক্ষয় হয় যখন সেটা অ্যাটমসফিয়ারে থাকে, সেই করোশনের ব্যাপারে আমরা অনেকেই কিন্তু সেইভাবে গুরুত্ব দিই না। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে যখন ফেলিয়ার হয়, মেনলি ক্যাটাস্ট্রফিক ফেলিয়ার, মানে হঠাৎ করে একটা পুরো স্ট্রাকচার ভেঙে গেল, সেরকম উদাহরণ অনেক আছে। যেমন ভোপাল গ্যাস ট্র্যাজেডি কিংবা মিশিগান ব্রিজ ফেলিয়ার, সেরকম অনেক কিছু ফেলিয়ার হয়েছে যেগুলো হঠাৎ করে হয়েছে এবং পরে দেখা গেছে যে তার কারণ হচ্ছে করোশন। এবং এই করোশনটা হচ্ছে, বাংলায় যদি বলা হয়, এটা ক্ষয়। এবং ক্ষয় কখন হয়? ক্ষয় মানে মেটালস অ্যান্ড অ্যালয়েস যখন ক্ষয় হয়, ক্ষয় হওয়ার জন্য আমার দরকার বেশ কিছু ইনফ্লুয়েন্সার আমি বলতে চাইছি এই কারণে যে আমরা বলি এমনি করোশনের ভাষায় আমরা বলি করোসিভস, সেরকম করোসিভস অ্যাটমসফিয়ারে রয়েছে। এবং সেরকম একটা করোসিভ হচ্ছে অক্সিজেন, আর একটা করোসিভ হচ্ছে ওয়াটার, ক্লোরাইড আয়ন্স, হ্যালাইডস আয়ন, এইগুলো সব করোসিভ হিসেবে কাজ করে। ঠিক আছে? এবং সেখানে আমরা অনেক সময় অ্যাসিড দেখি, বেস দেখি। ঠিক আছে? এবং নিউট্রাল সলিউশনও আমরা করোশন হতে পারে, আমাদের মানে মেটালস অ্যান্ড অ্যালয়েসের করোশন হতে পারে। এবং যে কোনো ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার আমাদের মেটালস অ্যান্ড অ্যালয়েস লাগে এবং সেই মেটালস অ্যান্ড অ্যালয়েসের করোশন হয়। এবং অনেক সময় সেরামিক্সেরও করোশন হয় এবং পলিমারেরও করোশন হয়। কিন্তু আমরা সেই ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিই না, সেটা দেখা গেছে গুরুত্ব দেওয়া হয় না। আমরা বরাবরই দেখি যে অন্য কোনো কারণের পেছনে দৌড়চ্ছি, কিন্তু দেখা যায় যে করোশনটা নিঃশব্দে হয়ে যাচ্ছে, চোখের সামনে হচ্ছে, আমরা বুঝতে পারি না। এবং যদি বুঝতে পারতাম তাহলে হয়তো আমরা ওই ক্যাটাস্ট্রফিক ফেলিয়ারটাকে অ্যারেস্ট করতে পারতাম, থামাতে পারতাম। ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে যে করোশনের একটা অসীম গুরুত্ব আছে মেটেরিয়াল অ্যানালিসিস, মেটেরিয়াল ফেলিয়ার অ্যানালিসিসের পরিপ্রেক্ষিতে। এবং আমাদের কিন্তু করোশনটা শিখতে হবে, জানতে হবে। তাই জন্য একটা কোর্স ডেভেলপ করা হয়েছে। সেই কোর্সটার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ করোশন। মানে বলা যেতে পারে মৌলিকতা, মানে ক্ষয়ের মৌলিকতা। এবং সেখানে আমরা দেখব যে কি কি কারণে করোশন হয় এবং কেন হয়, কখন হবে এবং কিভাবে আমরা সেটাকে থামাতে পারবো। এইখানে একটা ব্যাপার আছে। থামানো বলতে আমি বলতে চাইছি না যে পুরোপুরি বন্ধ করে দেওয়া। আমরা করোশনকে কখনোই থামাতে পারি না। এবং কেন পারি না? কারণ করোশন হচ্ছে থার্মোডাইনামিক্যালি ফিজিবল প্রসেস। একটা টার্ম, একটা প্যারামিটার আছে যেটাকে আমরা গিবস ফ্রি এনার্জি বলি। সেই গিবস ফ্রি এনার্জি যখন নেগেটিভ দিকে যায়, মানে নিচের দিকে যায়, তখন দেখা যায় যে সেই প্রসেসটা থার্মোডাইনামিক্যালি ফিজিবল। এবং করোশনের ক্ষেত্রেও দেখা গেছে যে মেটাল সবসময় চায় আমাদের মেটালটার অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড ওই রকম স্টেটে পৌঁছাতে, এবং সেইটার জন্য একটা নেগেটিভ ফ্রি এনার্জি গ্রেডিয়েন্ট থাকে। এবং সেইটার জন্যই করোশনটা থার্মোডাইনামিক্যালি ফিজিবল। আর থার্মোডাইনামিক্যালি ফিজিবল প্রসেসকে থামানো যায় না, সেটাকে স্লো ডাউন করা যায়। তার যে গতিটা, যার যে রেটটা, সেটাকে কিন্তু ধীরে করা যায়। এবং সেই ধীরে করার জন্য কি দরকার? আমার অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটাকে বাড়াতে হবে। এবং তার জন্য অনেক রকমভাবে করোশনটাকে কমানো যেতে পারে। যেমন কোটিং হচ্ছে কি? সারফেসে একটা লেয়ার ফেলে দেওয়া। আমরা দেখেছি যে সিম্পল একটা পেন্ট লাগিয়ে দিলে করোশন অনেক কমে যায়। লোহার গ্রিল যদি দেখা যায়, সেখানে আমরা পেন্ট করে দিই, ঠিক আছে, তাহলে করোশন কমে যায়। সেরকম গ্যালভানাইজেশন, আমরা জিঙ্ক কোটিং করে দিই, করোশন কমে যায়। সেরকমই আরও অনেক প্রসেস আছে। যেমন আমরা যদি একটা শেপকে চেঞ্জ করি, কোনো একটা জায়গায় যদি কোনো একটা মেটাল স্ট্রাকচার, সেটা যদি কোনো শার্প কর্নার থাকে, সেখানে কিন্তু খুবই বাজে ধরনের একটা করোশন হয়, তার নাম হচ্ছে ক্রেভিস করোশন। তার মানে আমি যদি সেই শেপটাকে কন্ট্রোল করি, আমি শেপটাকে শার্প না করে একটা রেডিয়াস দিয়ে দিই, সেই অ্যাঙ্গেলটাকে যদি আমি শার্প না করে শ্যালো অ্যাঙ্গেল করি, একটা বাঁকানো, একটা স্মুথ বাঁকানো
একটা শেপ তৈরি করি, তাহলে দেখা যাবে আমার করোশন অনেক কমে যাবে। ঠিক আছে, সেরকম সারফেসে যদি প্রচুর পরিমাণে স্ক্র্যাচ থাকে করোশন বেশি হবে, সারফেস যদি স্মুথ থাকে করোশন কম হবে। সেরকম এরকম অনেক রকম প্রসেস আছে। অথবা যদি আমরা অ্যাটমসফিয়ারটাকে কন্ট্রোল করি, যেমন আমি যদি অক্সিজেন এবং ময়েশ্চার যদি তাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু করোশন অনেক কমে যাবে। সেরকম একটা ছোট্ট উদাহরণ আমরা দেখি যে যখন ইলেকট্রনিক আইটেম নিই, তখন দেখা যাবে ইলেকট্রনিক আইটেমটা একটা প্লাস্টিকের র্যাপারে রাখা থাকে, এবং সেই প্লাস্টিকের র্যাপারটা কিন্তু বেশ এয়ার টাইট করে একদম ওই আইটেমটার যদি হার্ড ড্রাইভ দেওয়া হয়, হার্ড ড্রাইভের সঙ্গে একদম চিপকে লেগে থাকে। তার কারণ হচ্ছে ওটা একদম এয়ার টাইট করে ইভ্যাকুয়েট করে ওটাকে চেপে দেওয়া হয়, ফলে বাইরে থেকে ময়েশ্চার কিংবা অক্সিজেন ঢুকতে পারে না। এবং তারপরেও দেখি ওই ব্যাগটা যেটা প্যাকেজিং হয়, সেই ব্যাগের মধ্যে আমরা দেখি ছোট্ট একটা প্যাকেট থাকে, সেই প্যাকেটে সিলিকা জেল থাকে। সিলিকা জেলটা কি করে, সে কিন্তু যদি বাই চান্স কোনোভাবে ওখানে ময়েশ্চার ঢুকে যায়, সেই জেলটা কিন্তু ময়েশ্চারকে টেনে নেবে। ফলে যদি ময়েশ্চার আর অক্সিজেন যদি কমিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমার করোশন কমে যাবে। সেরকম যদি হ্যালাইডস আয়ন থাকে, যেমন ক্লোরাইড, সেই ক্লোরাইড আয়ন যদি কমিয়ে দেওয়া হয়, আমার করোশন কমে যাবে। সেরকম অনেক প্রসেস আছে, অনেক অনেক পথ আছে, সেই পথ দিয়ে আমরা করোশনটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এবং আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে করোশনটাকে কম করা। ঠিক আছে, থামানো অসম্ভব, কারণ ওটা থার্মোডাইনামিক্যালি ফিজিবল প্রসেস। তার মানে আমরা যখন ফান্ডামেন্টালস অফ করোশন পড়ব, জানবো, শিখব, তখন আমাদের বেশ কিছু ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস দেখতে হবে, মৌলিক ব্যাপার স্যাপার আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে থার্মোডাইনামিক্স, ঠিক আছে, তারপরে হচ্ছে কাইনেটিক্স। আমরা এই দুটো শিখব। এই দুটো শেখার পরে কাইনেটিক্স বলতে রিয়াকশন কাইনেটিক্স, এবং থার্মোডাইনামিক্স অ্যান্ড কাইনেটিক্স যখনই বলছি করোশনের ব্যাপারে, তখন আর একটা জিনিস শিখতে হবে, সেটা ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রিটা একটু ভালো করে জানতে হবে। ইলেকট্রোকেমিস্ট্রি ভালো করে জানলে দেখা যাবে করোশনটা অনেকটা বোঝাটা সোজা হয়ে যাচ্ছে। সেটা সায়েন্টিফিক অ্যাসপেক্টস, মানে আমি সায়েন্টিফিক অ্যাঙ্গেলটা দেখার চেষ্টা করছি করোশনে। কিন্তু যদি আমি বলি যে শুধু ইলেকট্রোকেমিস্ট্রি শিখলেই করোশন শেখা হয়ে যাবে, সেটা কিন্তু নয়। তার জন্য আরও কিছু অ্যাসপেক্ট আমাদের অ্যাড করতে হবে শেখার জন্য। যেমন আমি বলি, কোনো একটা পেরেক যদি আমি দেওয়ালে গর্ত করে ঢুকিয়ে দিই, চেপে ঢুকিয়ে দিই, দেখা যাবে যে আমি বেশ কিছুদিন পরে যদি পেরেকটা বার করি, দেখা যাবে পেরেকটা ভেতরে করোশন হয়েছে, বাইরেটা হয়নি খুব একটা। বাইরেটাও হবে কিন্তু অনেক কম কম্পেয়ার টু দ্য পার্ট যেটা ভেতরে রয়েছে, কংক্রিটের ভেতরে রয়েছে। কেন? ইলেকট্রোকেমিস্ট্রি শিখলে তো আমি ক্যাথোডিক এবং অ্যানোডিক রিয়াকশন জেনে নিলাম, তাহলে হয়ে গেল, কিন্তু ভেতরে কেন হলো? তার মানে আমাকে আরও কিছু শিখতে হবে। সেইটা হচ্ছে যে অক্সিজেন কন্টেন্ট কোথায় বেশি, অক্সিজেন কন্টেন্ট কোথায় কম, ময়েশ্চার কোথায় বেশি, ময়েশ্চার কোথায় কম, সেটা শেখা হলো। তারপর শেপ, আমার শেপ চেঞ্জ হলে কিন্তু করোশন বাড়া কমা হবে, সেটাও শিখতে হবে। আমার সারফেস অ্যাপিয়ারেন্স, সারফেস যদি স্মুথ হয় করোশন কম হয়, সারফেস যদি রাফ হয় করোশন বেশি হবে। ঠিক আছে, এটার জন্য আরও অনেক কিছু কারণ, আমাদের অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা শিখব। ঠিক আছে, আবার দেখা যাবে আমরা যদি স্ট্রেস ধরি, কোনো ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্ট কিন্তু স্ট্রেস ফ্যাক্টর থাকবেই, এবং স্ট্রেস আর করোশন যদি একসঙ্গে হ্যান্ডশেক করে নেয়, জুড়ে নেয়, তখন কিন্তু খুব সাংঘাতিক একটা ব্যাপার তৈরি হয়। সেটাকে আমরা বলি স্ট্রেস করোশন ক্র্যাকিং, করোশন ফ্যাটিগ, হাইড্রোজেন এমব্রিটলমেন্ট কিংবা লিকুইড মেটাল এমব্রিটলমেন্ট। সেগুলোও হবে। সেগুলো শেখার জন্য কিন্তু আমাদের ওই ব্যাপারটা বুঝতে হবে, যে এনভায়রনমেন্ট ব্যাপারটা ভালো করে জানতে হবে। তার মানে শুধু ইলেকট্রোকেমিস্ট্রি শিখলেই হলো না, আরও অনেক কিছু, যেমন মেটালার্জি শিখতে হবে, মেটালটা কীভাবে তৈরি হচ্ছে, তার প্রসেসিংটা শিখতে হবে। কারণ ডিফারেন্ট প্রসেসিং হলে মাইক্রোস্ট্রাকচারটাও ডিফারেন্ট হয়ে যায়। তার মানে মনে করো ফাইন গ্রেন হলো, কোর্স গ্রেন হলো, করোশন ব্যাপারটা বাড়া কমা হবে। যেমন কোনো একটা পার্টিকুলার মেটালসে যদি কোনো গ্রেন বাউন্ডারি না থাকে, আমি দেখা যায় যে করোশন রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায়। ঠিক আছে, আবার যদি গ্রেন বাউন্ডারি বেশি থাকে, করোশন রেজিস্ট্যান্স কমে যাবে। কিছু কিছু মেটালসের আবার গ্রেন বাউন্ডারি বেশি থাকলে, মানে ফাইন গ্রেন স্ট্রাকচার হলে, করোশন কমে যাবে। ফলে আমাদের কিন্তু এরা অনেক কিছু ব্যাপারই জানতে হবে। ঠিক আছে, কাজে আমরা মেটালার্জি শিখব, থার্মোডাইনামিক্স শিখব, ইলেকট্রোকেমিস্ট্রি শিখব, কাইনেটিক্স শিখব, এবং মানে এনভায়রনমেন্টের ব্যাপারে কিছু শিখব। এবং ওইগুলো শিখতে পারলেই দেখা যাবে যে আমি যেটা আগে বুঝতেই পারছিলাম না যে এটা হচ্ছে, মানে নিঃশব্দে হয়ে যাচ্ছে, মানে আমার চোখের সামনে হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না, তখন দেখা যাবে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। এবং যখনই বুঝতে পারবো, তখন কিন্তু আমাদের ওইটাকে কন্ট্রোল করাটা কিন্তু অনেক সোজা হয়ে যাবে। যদি না বুঝতে পারি, আমি কিন্তু স্ট্রাগল করবো, আমি এদিক ওদিক খুঁজবো কারণ। কিন্তু করোশন ব্যাপারটা যদি বুঝতে পারি, তখনই দেখবো আমার প্রোটেকশনটাও মাথায় চলে এসছে। কাজেই
এই সব কিছু ব্যাপার নিয়ে আমরা 30 ঘন্টার একটা লেকচার সেশন হবে। প্রত্যেকটা ঘন্টায় 2টো করে লেকচার থাকবে, মানে 30 মিনিটের একটা করে লেকচার থাকবে, টোটাল 60টা লেকচার থাকবে। এই 30 ঘন্টার একটা কোর্সে আমরা কিন্তু বেশ কিছু জানার এবং শেখার চেষ্টা করব। এই নয় যে শুধু তোমাদেরকেই বলবো, আমিও শিখব। কাজেই আমরা মিউচুয়ালি আমরা সবাই মিলে শেখার চেষ্টা করি, এবং এটা কিন্তু এই করোশন ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরে দেখবে, পরে আমি যখন অনেক কিছু ওয়েবসাইট ডেটা দেব, তখন দেখবে যে করোশন কিন্তু প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা দেশের পক্ষে খুবই একটা চাপের বিষয়। কারণ সোশিও ইকোনমিক্যাল ব্যাপারটা আমাদের খুব এফেক্ট করে আর কি করোশনটা। আমি বলতে পারি যেমন প্রত্যেকটা কান্ট্রি অ্যারাউন্ড 4% অফ জিডিপি সেটা কিন্তু করোশনের জন্য লস হয়, এবং তার জন্য ডিরেক্ট করোশন আছে, ইনডিরেক্ট করোশন, ইনডিরেক্ট রিজনস আছে, ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স, ডিরেক্ট ইনফ্লুয়েন্স। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি ডিরেক্ট ইনফ্লুয়েন্স কীরকম হতে পারে। একটা ব্রিজ ভেঙে গেল, ব্রিজ ভেঙে যাওয়ার জন্য যে মেটেরিয়াল লস হলো সেটা কিন্তু আমার ডিরেক্ট লস হলো, ঠিক আছে। কিন্তু ইনডিরেক্ট লসটা কিন্তু আরও সাংঘাতিক। যেমন একটা ব্রিজ হচ্ছে, দেখা গেল দুটি প্রান্তের, মানে নদীর দুই প্রান্তের ইকোনমিক কানেকশনের জন্য ব্রিজটা খুব দরকার, ঠিক আছে। এবং ব্রিজটা ভেঙে গেলে সেই কানেকশনটা ইম্পেয়ার্ড হবে, এবং তখন দেখা যাবে লোকের সময় লাগবে, অনেক সময় লাগবে এদিক থেকে ওদিকে পৌঁছাতে। ফলে লোকের বিজনেস মার খাবে, এবং তখন দেখা যাবে যে ইকোনমিক এফেক্টটাও খুব সিরিয়াসলি অনুভূত হবে, ঠিক আছে। কাজেই ওইগুলো কিন্তু ইনডিরেক্ট লস। কোনো একটা মানুষ মরে গেল, একটা ব্রিজ হঠাৎ করে ভাঙলো, কিছু গাড়ি নদীতে পড়ে গিয়ে মানুষ মরে গেল, সেটা বলা যেতে পারে ডিরেক্ট লস, ঠিক আছে। কিন্তু ইনডিরেক্ট লস কীরকম? একটা ব্রিজকে আবার তৈরি করতে হবে, এবং সেই তৈরি করার জন্য কিন্তু ম্যান পাওয়ার লাগবে, এবং ম্যান পাওয়ার তো সস্তা নয়, ম্যান পাওয়ারের জন্য একটা পয়সা লাগবে, সেটা কিন্তু ইনডিরেক্ট লস হয়ে গেল, ঠিক আছে। ফলে এই ডিরেক্ট এবং ইনডিরেক্ট লস একটা কান্ট্রির পক্ষে খুব চাপের, অ্যারাউন্ড 4% অফ জিডিপি। ইন্ডিয়ার কনটেক্সটে বলতে পারি, ভারতবর্ষের কনটেক্সটে বলতে পারি, ভারতবর্ষে কিন্তু করোশন যে অডিট হয় সেটা কিন্তু খুব একটা যে সিরিয়াস সেরকম নয়। তবু যতটুকু হয় ততটুকু দিয়ে বোঝা যায় যে অ্যারাউন্ড 6 to 7 লাখ crore মানি কিন্তু প্রতি বছরে আমরা লস করি করোশনের জন্য। কাজেই করোশনটা আমাদের শিখতে হবে, এবং তাই জন্য এই কোর্সটা বানানো হয়েছে, ফান্ডামেন্টালস অফ করোশন। এবং আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা এটাকে শেখার চেষ্টা করব। ধন্যবাদ।